চলো আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ শিখতে চলেছি। ভয়েস চেঞ্জ হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ক্লাস 10 বা ক্লাস 11-12 বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ বা ভয়েসটাকে পরিবর্তন করার আগে আমাদেরকে ভয়েস কি জিনিস সেটা আগে জানতে হবে। তুমি যদি ভয়েস সম্বন্ধে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে তুমি সেটাকে পরিবর্তন করতে কখনোই পারবে না। মানে ব্যাপারটা কি রকম, ধরো তুমি একটা জিনিসকে পরিবর্তন করতে চাইছো, তাহলে তার আগে তো তোমাকে জানতে হবে যে ভয়েস জিনিসটা কি, তারপরে তো তুমি কি করবে, সেটাকে পরিবর্তন করতে পারবে। তাহলে সুতরাং আগে আমাদেরকে জানতে হবে যে ভয়েস কি জিনিস, ভয়েসের কি কি প্রকার রয়েছে বা কোনটাকে কি প্রকারের ভয়েস বলা হয়, তারপর পরিবর্তন। দেখবে বিভিন্ন রকমের ভিডিওতে দেখতে পাবে, হয়তো দেখবে 2 মিনিটে ভয়েস চেঞ্জ শিখিয়ে দিচ্ছে বা 5 মিনিটে ভয়েস চেঞ্জ শিখিয়ে দিচ্ছে, বা বলছে একটা ভিডিওতেই ভয়েস চেঞ্জে বাজিমাত। দেখো ওই বাজিমাত করতে গিয়ে তোমার মাথায় হাত হয়ে যেতে পারে পরীক্ষার হলে। সে 5 মিনিটে ভয়েস চেঞ্জ করতে পারছে এই কারণের জন্যই, কারণ সে বিষয়বস্তুটা জানে, তাই সে একটা ভিডিও করে হয়তো তোমাকে বলছে যে 5 মিনিটে তোমাকে ভয়েস চেঞ্জ শিখিয়ে দেবো। মানে পড়াশোনাটা বা বিষয়বস্তুটা অতটাও সহজ নয় যে 5 মিনিটে শিখিয়ে দেবে। কেউ যদি তোমাকে বলে যে 5 মিনিটে বা একটা ভিডিওর মাধ্যমে তোমাকে ভয়েস চেঞ্জ শিখিয়ে দেবে, তাহলে কোথাও না কোথাও গিয়ে কিন্তু বিষয়বস্তুটা ভুল। কারণ ভয়েস চেঞ্জ জানার আগে তোমাকে তার প্রিভিয়াস কিছু জিনিস তোমাকে জানতে হবে, সেই জিনিসগুলো সম্বন্ধে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা তোমাকে প্রশ্ন করতে হবে নিজে নিজেকে, তারপর তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে। তাহলে আমি চেষ্টা করব প্রত্যেকটা জিনিসকে বা প্রত্যেকটা জায়গাকে একদম পার্ট টু পার্ট ক্লিয়ার করে দেওয়ার। যারা জানে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে এই ভয়েস চেঞ্জ করার আগে আমি এই এই বিষয়বস্তুগুলো জানি কিনা। যদি তুমি জানো, তোমার কাছেও সেই যেমন 2 মিনিটে নুডলস হয়ে যায়, সেরকম তোমার কাছে 2 মিনিটেও ভয়েস চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি অ্যাসিওর করছি যে প্রত্যেকটা জিনিস জানার পর ভয়েস চেঞ্জ তোমার চোখের নিমিষে হয়ে যাবে, তুমি চোখে দেখে ভয়েস চেঞ্জ করে দিতে পারবে। কিন্তু তার আগে প্রিভিয়াস কিছু জিনিস তোমাকে জানতে হবে। চলো আমরা সেই জিনিসগুলোই জেনে নিই এবার। দেখো অনেক স্টুডেন্টই রয়েছে, আমি সবাই বলছি না, অনেক বেশিরভাগ স্টুডেন্টই রয়েছে যারা প্রথম যে জিনিসটা, যে ভয়েস কথাটার মানেই জানে না। যে ভয়েস মানে কি যদি জিজ্ঞাসা করা হয়, সে ভয়েস মানেই জানে না। এখন ধরো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি ভয়েস মানে কি, তুমি বলবে ভয়েস, স্যার ভয়েস মানে তো সে তো গলার আওয়াজ বা কণ্ঠস্বর। বলি না যে তোমার ভয়েসটা কি সুন্দর, বা তার ভয়েসটা কি সুন্দর, বা অরিজিৎ সিং এর গলার ভয়েস কি দারুণ। তো সেই ভয়েস আর এই গ্রামারের ভয়েস কিন্তু কোনো মিল নেই, সেই ভয়েস আলাদা। আর গ্রামারের ভয়েস, এই ভয়েস কথাটার মানে হচ্ছে বাচ্য। গ্রামারে যে ভয়েস, সে ভয়েস কথাটার মানে হচ্ছে বাচ্য। কি বললাম, ভয়েস কথাটার মানে হচ্ছে বাচ্য, বয়াকার চয় যে বলা। এই বাচ্য তোমরা বাংলা ব্যাকরণে দেখতে পাবে। ভয়েস কথাটার বাংলা হচ্ছে বাচ্য। বাচ্য তোমাদের ক্লাস 10-এর যারা মাধ্যমিক দেবে বা যারা মাধ্যমিক দিয়েছো, তারা নিশ্চয়ই বাচ্য চ্যাপ্টার পড়েছো। তোমরা সেখানে পড়েছো যে বাচ্য কি, বাচ্য কয় প্রকার, এবং বাচ্য পরিবর্তন, বাংলায় যেটা বাচ্য পরিবর্তন সেটাই ইংরেজিতে হচ্ছে ভয়েস চেঞ্জ। এবার আমাকে জানতে হবে যে বাচ্য কি জিনিস বা ভয়েস কি জিনিস, সেটাকে জানতে হবে। আমি বলছি না কোনো পরীক্ষাতে দেবে তোমাকে যে হোয়াট ইজ ভয়েস বা বাচ্য কি বা বাচ্য কাকে বলে, কিন্তু তোমাকে জানতে হবে, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। শিখবে, একবারই শিখবে, ভালো করে শিখবে, যাতে করে তোমার পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার থাকে। তাহলে বাচ্য কি জিনিস আমরা আগে জেনে নিই। দেখো বলা আছে যে সেন্টেন্সে ক্রিয়ার ভাব প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে। একটা সেন্টেন্সে অর্থাৎ একটা বাক্যে ক্রিয়ার যে ভাব প্রকাশ, সে ভাব প্রকাশের যে ভঙ্গিমা, সে ভঙ্গিমাকে কি বলা হয়, ভয়েস বলা হয়। একটা সেন্টেন্স জানি আমরা অবশ্যই কি থাকে, অবশ্যই ভার্ব থাকবে, কারণ উইথাউট ভার্ব কিন্তু কখনো সেন্টেন্স তৈরি করা সম্ভব হয় না। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব অবশ্যই থাকতে হচ্ছে। এবার ওই ভার্বটা কিভাবে তার ভাব প্রকাশ করছে, দেখবে আমরা বিভিন্ন রকম ভাবে মনের ভাব প্রকাশ করি, বিভিন্ন রকম ভাবে আমরা কি করি, মনের ভাব প্রকাশ করি। ঠিক একই রকম ভাবে ক্রিয়াও কিন্তু তার ভাব প্রকাশ করে। ওই ভাব প্রকাশের যে ভঙ্গিমা, যে ভঙ্গিমাতে ক্রিয়া তার ভাবটা প্রকাশ করে, সেইটাকেই বলা হয় বাচ্য, বা ইংরেজিতে বলা হয় ভয়েস। ব্যাপারটা অনেকের কাছে হয়তো ক্লিয়ার হলো না যে স্যার কি বলতে চাইলেন, আর একটু ভালো করে ডিটেলসে ক্লিয়ার করে দিই। ধরো এক্সাম্পল দিই, এক্সাম্পলটা বাংলাতেই দিই। ধরো বললাম আমি
ভাত খাই। এই সেন্টেন্সে দেখো এই খাওয়াটা হচ্ছে আমরা জানি যে ক্রিয়াপদ, খাওয়াটা হচ্ছে আমার কাছে ক্রিয়াপদ বা ভাত। এবার এখানে ভাত খাওয়ার কাজটা যে করছে আমরা জানি যে একটা সেন্টেন্সে যে কাজটা করে তাকে বলা হয় কর্তা বা সাবজেক্ট। তাহলে এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট, যে কাজটা করছে। তাহলে আমি দেখতে পেলাম সাবজেক্ট ভাত, এই হচ্ছে আমার হচ্ছে কর্তা, এই হচ্ছে আমার হচ্ছে কর্তা। তাহলে আমি দেখতে পেলাম যে এখানে ক্রিয়া, এখানে বাক্যের যে ক্রিয়াটা বা বাক্যের যে কাজটা, সে কাজটা কর্তা সরাসরি সম্পন্ন করছে। কি করছে? কর্তা সরাসরি কাজটা করছে, ভাত খাওয়ার কাজটা কর্তা নিজে করছে এবং কর্তা নিজে সরাসরি সেন্টেন্সের প্রথমে থেকে কি করছে? লিড করছে এবং কাজটা সে নিজেই করছে। এটা একটা হলো। আবার দেখো আমি যদি এরকম বলি সেন্টেন্সটা, ভাত আমার দ্বারা খাওয়া হয়। এই সেন্টেন্সটা দেখো মানের কোনো পরিবর্তন ঘটেছে? মানের কোনো পরিবর্তন কিন্তু ঘটেনি। তাহলে কি হয়েছে? এখানে দেখো ভাত খাওয়ার কাজটা প্রথম সেন্টেন্সে যে করছিল সে কিন্তু আর দেখো প্রথমে নেই। মানে এখানে মানেটা আমার সেন্টেন্সের দুটো সেন্টেন্সের মানেটা আমার একই রয়েছে, কিন্তু এখানে ভাব প্রকাশটা অন্যরকম ভাবে করেছে ক্রিয়া। ক্রিয়া কাকে দিয়ে ভাব প্রকাশ করেছে? ক্রিয়া ভাতকে এখানে দেখো সেন্টেন্সের প্রথমে চলে এসেছে, ভাত। এবার যে খাওয়ার কাজটা করছে সে কিন্তু দেখো পরে চলে গেছে। এখানে প্রথম আমরা দেখেছিলাম যে আমিটা হচ্ছে সাবজেক্ট, কি হয়েছে? এখানে কর্তার দ্বারা, সাবজেক্টের দ্বারা কাজটা করা হয়েছে এবং যে কর্ম ছিল এটা কি? এটা হচ্ছে কর্ম। এটা আবার কি জিনিস? কর্ম, যাকে ইংরেজিতে বলা হয় অবজেক্ট, যাকে ইংরেজিতে কি বলে? অবজেক্ট বলা হয়। কর্মকে ইংরেজিতে অবজেক্ট বলা হয়। এবার যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে ক্রিয়া আর কর্ম কি এক? অনেকেই হয়তো উত্তর দিবে হ্যাঁ স্যার ক্রিয়া আর কর্ম এক, বা কেউ হয়তো ভাববে যে সত্যিই তো ভেবে দেখিনি ক্রিয়া আর কর্ম এক না আলাদা জিনিস। ক্রিয়া আর কর্ম অবশ্যই আলাদা জিনিস। হয়তো বাড়িতে শুনে থাকবে যে খেয়ে দিয়ে কোনো কর্ম নেই বা কাজকর্ম নেই। কর্ম মানে কিন্তু এখানে কাজ নয়, গ্রামারে কাজ নয়। সেটা বাড়িতে হতে পারে যে খেয়ে দিয়ে কর্ম নেই, কোনো কর্ম নেই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাংলা ব্যাকরণে বা ইংলিশ গ্রামারে যেটা কর্ম বা যেটা অবজেক্ট আর যেটা ভার্ব, সেটা কিন্তু দুটোই কিন্তু ডিফারেন্স জিনিস। অবজেক্ট আলাদা জিনিস, ভার্ব আলাদা জিনিস। ভার্ব কি জিনিস তোমরা প্রত্যেকেই জানো যে একটা ভার্ব কি করে সেন্টেন্সে? না, একটা ভার্ব হচ্ছে সেন্টেন্সে কোনো কাজের নাম বোঝায়, কোনো কিছু করা, হওয়া বা থাকাকে বোঝায় হচ্ছে ভার্ব। অর্থাৎ সাবজেক্ট যা কিছু করে সেটাই হচ্ছে ভার্ব বা ক্রিয়াপদ। সাবজেক্ট যা কিছু করবে, ধরো এখন যদি আমি নিজেকে সাবজেক্ট ধরি, আমি কি করছি? আমি পড়াচ্ছি, তাহলে পড়ানোটা হচ্ছে কাজ। আমি দেখছি, দেখাটা হচ্ছে কাজ। আমি শুনছি, শোনাটা হচ্ছে কাজ। আমি হাসছি, হাসাটা হচ্ছে কাজ। আমি কথা বলছি, কথা বলাটা হচ্ছে কাজ। অর্থাৎ কর্তা যা কিছু করবে, তুমি যাকে খুশি কর্তা ধরে নাও, যাকে খুশি তুমি কর্তা ধরে নাও, তারপর দেখো যে ও কি করছে, ও যেটা করছে সেটাই হচ্ছে তার ক্রিয়াপদ। তাহলে কর্মটা কি জিনিস স্যার? কর্মটা হচ্ছে এই ভার্ব বা ক্রিয়াপদ যার দ্বারা বা যাকে সম্পন্ন করে তার ক্রিয়াটাকে, ক্রিয়ার কাজটাকে করিয়ে নেয়, যাকে অবলম্বন করে বা যার দ্বারা একটা ক্রিয়াপদ তার কাজটাকে সম্পন্ন করে নেয়, তাকেই বলা হয় কর্ম। কি বললাম? যে ভার্ব যাকে অবলম্বন করে তার নিজের যে কাজ সেটাকে কি করে? সম্পন্ন করে নেয়। কি রকম? ধরো এই সেন্টেন্সে আমি যদি ভাতটা না লিখতাম, তাহলে কথাটা কি ছিল? আমি খাই। কথাটা কি হচ্ছে? আমি খাই, এটা একটা সেন্টেন্স। আমি খাই, আমি যাই, আমি ঘুমাই, আমি নাচি, আমি খেলি, সেন্টেন্স। এবার আমি যদি এইখানে লিখি আমি ভাত খাই, তাহলে দেখো এই খাওয়ার কাজটা কর্তা অর্থাৎ আমি, এই খাওয়ার কাজটা কাকে অবলম্বন করে করলাম? ভাতকে অবলম্বন করে সেরে নিলাম। আমি ভাত খাওয়ার জায়গায় আমি মুড়ি খাওয়া হতে পারতো, আমি মাংস খাই, আমি ডিম খাই, হতে পারতো। তাহলে এই খাওয়ার কাজটা কাকে অবলম্বন করে করা হলো? ভাত। ভাতটা আছে বলে আমি খাওয়ার কাজটা কি করলাম? সম্পন্ন করলাম। অর্থাৎ ভাতকে অবলম্বন করে কর্তা কি করলো? তার ক্রিয়াটাকে সম্পন্ন করলো। এটাকে বলা হচ্ছে কর্ম। তোমাকে এত কিছু জানতে হবে না, তোমাকে এত কিছু বুঝতে হবে না। তুমি কি করো? তুমি আগে সেন্টেন্সের ভার্বটাকে দেখো। সেন্টেন্সের ভার্বটা হচ্ছে খাই। এই খাইকে তুমি প্রশ্ন করো কি বা কাকে দিয়ে প্রশ্ন করো?
কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করো, সেটার ভিত্তিতে তুমি যেটা উত্তর পাবে, যেটা রিপ্লাই পাবে, সেটাই হচ্ছে তোমার কাছে কর্ম বা অবজেক্ট। আমি কি খাই, কাকে প্রশ্ন করতে হবে, ভার্বকে প্রশ্ন করো কি খাই, তুমি উত্তর কি পাবে, ভাত খাই। কি উত্তর পেলে, ভাত উত্তর পেলে। তাহলে এখানে ভাতটা হচ্ছে তোমার কি, এখানে ভাতটা হচ্ছে তোমার অবজেক্ট, আর খাইটা হচ্ছে তোমার ভার্ব। তাহলে দেখো বাংলাতে এস ও ভি মানে বাংলাতে আগে সাবজেক্ট বসে, তারপরে অবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। তারপরে সেন্টেন্সটাতে দেখো এই অবজেক্ট দেখো সেন্টেন্সের প্রথমে চলে এসেছে, যেটাকে অবজেক্ট ধরেছিলাম অর্থাৎ যেটা কর্ম, সে কর্ম কি হয়েছে, সেন্টেন্সের প্রথমে চলে এসেছে। তাহলে অবজেক্ট সেন্টেন্সের প্রথমে চলে এসেছে, আরেকটা সেন্টেন্সে দেখলাম সাবজেক্ট সেন্টেন্সের প্রথমে আছে। তার মানে আমি বুঝতে পারলাম যে ক্রিয়া একবার সাবজেক্টকে দিয়ে কি করছে, তার ভাব প্রকাশ করছে, একবার ক্রিয়া অবজেক্টকে দিয়ে তার ভাব প্রকাশ করছে। এই যে সাবজেক্ট আর অবজেক্টকে দিয়ে ক্রিয়ার যে ভাব প্রকাশের ভঙ্গিমা, এটাকেই বলা হয় ইংরেজিতে ভয়েস। আশা করি তোমরা বুঝতে পারলে যে কখনো কখনো একটা সেন্টেন্সে ক্রিয়া সাবজেক্টকে দিয়ে তার কাজটা সম্পন্ন করে অর্থাৎ সাবজেক্টকে সামনে রাখে, আবার কখনো কখনো অবজেক্টকে সামনে রাখে। এইভাবে সে কি করে, ক্রিয়া তার ভাব প্রকাশ করে। এবার তোমাকে এই এস ও ভি এর ফর্মুলাটা বা এর ফরম্যাটটা একটু বলে, আমি ভাত খাই। কি বললাম, আগে ভার্ব দিয়ে খুঁজে সেন্টেন্সের ভার্ব, সেন্টেন্সের ভার্ব। কর্তা খুঁজতে গেলে, কর্তাকে খুঁজতে গেলে মনে রাখবে যে সেন্টেন্সের যদি কর্তাকে খুঁজতে চাও অর্থাৎ সাবজেক্টকে খুঁজতে চাও, তাহলে প্রশ্ন করো কে বা কারা দিয়ে। কাকে প্রশ্ন করতে হবে, অবশ্যই কিন্তু তোমাকে ভার্বকে প্রশ্ন করতে হবে। তুমি যদি সেন্টেন্সের কর্ম খুঁজতে চাও অর্থাৎ অবজেক্টকে খুঁজতে চাও, তাহলে অবশ্যই প্রশ্ন করো কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। কাকে প্রশ্ন করতে হবে, তোমাকে ভার্বকে প্রশ্ন করতে হবে। এই হচ্ছে তোমার মেন লোক। এই লোকটিকে ধরো, এই লোকটিকে ধরে পর তুমি কর্তা কর্ম খুঁজো, একে প্রশ্ন করো, একে প্রশ্ন করো। খাইকে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো। কে খাই, উত্তর এলো আমি খাই। কে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, সাবজেক্ট পাওয়া যায়। কি খাই, কি দিয়ে প্রশ্ন করলে কাকে পাবো, কর্মকে পাবো অর্থাৎ অবজেক্ট পাবো। তাহলে দেখো বাংলাতে এস ও ভি এই ফরম্যাটে সেন্টেন্সকে লেখা হয়, আগে সাবজেক্ট বসে, তারপরে কর্ম বসে অর্থাৎ অবজেক্ট বসে, তারপরে ভার্ব বা ক্রিয়াপদ বসে। এবার তুমি যদি বাংলাটি দেখে ইংরেজিতে ট্রান্সলেট করতে যাও, এখনই বলবে স্যার পড়াচ্ছিলেন ভয়েস শিখিয়ে দিচ্ছেন ট্রান্সলেশন, একটু জেনে রাখা দরকার। ধরো আই মানে আমি, ভাত মানে রাইস, খাই মানে হচ্ছে ইট। তুমি যদি এইটি দেখে দেখে লিখো আই রাইস ইট, তাহলে তোমার আর এই জন্মে ইংরেজি শেখা হবে না, সত্যি কথা। কারণ তোমাকে সেন্টেন্সের বা সিনট্যাক্স জানতে হবে, সিনট্যাক্স অর্থাৎ বাক্যের গঠন জানতে হবে, যে ইংরেজিতে কিভাবে সেন্টেন্স অর্থাৎ বাক্য সাজাতে হয়। ইংরেজিতে বাক্য হয় এসভিও ফরম্যাটে, যেমন বাংলাতে হচ্ছে এসওভি ফরম্যাটে। অর্থাৎ একে যদি আমি কর্তাকে যদি বাড়ির মানে সাবজেক্টে যদি বাড়ির কর্তা ধরি, ভার্বে যদি বাড়ির গিন্নি ধরি, একে কর্তা ধরলাম, ভার্বে গিন্নি ধরলাম, আর অবজেক্টকে তাদের ছেলে পিলে ধরলাম, ছেলে পিলে, ছেলে পিলে। তাহলে দেখবে আমাদের বাঙালি ফ্যামিলিতে বা বাঙালি পরিবারে কি হয়, বাঙালি পরিবারে আগে দেখবে বাবাকে খেতে দেওয়া হয়, তারপর ছেলে মেয়েকে খেতে দেওয়া হয়, তারপর সবার শেষে কে খেতে বসে, মা খেতে বসে। তাহলে প্রথমে আগে সাবজেক্ট বসে, তারপরে তার ছেলেপুলেরা বসে, তারপরে সবার শেষে মা অর্থাৎ গিন্নি অর্থাৎ ভাত বসে। খাবার দাবার কিছু বেঁচে থাকলে তখন মারা খায়, যদি এখনকার দিনের মেয়েরা সেটা করবে না, আগে নিজে খাই তারপর অন্য কেউ খাবে, যাই হোক। কিন্তু ইংরেজি পরিবারে কি হয়, যারা ইংরেজি পরিবার, ইংরেজি পরিবারে প্রথমেই দেখবে আগে বাবা বসে, বাবার পাশেই মা বসে যায় অর্থাৎ কর্তার পাশে গিন্নি বসে যায়। দেখবে চেয়ার টেবিলে তারা খেতে বসে, একদম প্রথম টেবিলে বসবে বাবা, তারপরে বসবে মা, বাবা মা বসার পর দেখবে ছেলেপুলেরা তারপর পার্শ্ববর্তী ফাঁকা টেবিলগুলোতে বসে। এসবিও বাবা মা পাশাপাশি বসে, তারপর ছেলেপুলেরা বসে, যারা ইংরেজি পরিবার, যারা ইংলিশ ম্যান তাদের ক্ষেত্রে এসভিও। কিন্তু বাংলাতে কি হয়, এসওভি। তাহলে আমরা যখন ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেট করব, তোমাকে মনে রাখতে হবে এসওভি ফরম্যাটে নয়, তোমাকে বসতে হবে এসভিও ফরম্যাটে। এস ভি অর্থাৎ খাইটা এর পরে বসবে, আই ইট
তারপরে ছেলে পিলে বসবে, রাইস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই ফরম্যাটে বসে। তাহলে স্যার এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট ভয়েস চেঞ্জ পড়াতে এসে এত কিছু জানানোর কি দরকার ছিল? ডাইরেক্ট তো ভয়েস কি বললে বা ভয়েস কয় প্রকার বললেই তো হয়ে যেত, হতো না। কারণ তোমাকে ভয়েস চেঞ্জ জানতে গেলে বা ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাকে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সম্বন্ধে অবশ্যই জ্ঞান থাকতে হবে, তবেই তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে, নইলে তুমি কোনোদিনও পারবে না। তুমি যদি সেন্টেন্সের অবজেক্টই না খুঁজে পেলে, তুমি যদি সেন্টেন্সের সাবজেক্টকেই না খুঁজে পেলে, তুমি কোনোদিনও ভয়েস চেঞ্জ করতে পারবে না। সুতরাং তোমাকে সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট জানতে হবে। তাহলে আমরা ভয়েস কি জানলাম? আমরা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কিভাবে খুঁজে পেতে হয় সেটা জানলাম। সাবজেক্টকে খুঁজতে গেলে বা অবজেক্টকে খুঁজতে গেলে তুমি প্রশ্ন করো ভার্বে, সেন্টেন্সের ভার্বে প্রশ্ন করো, কান টানলে মাথা আসবে, তুমি কানটিকে টানো, অর্থাৎ ভার্বকে আগে খুঁজে বার করো। ভার্বকে খুঁজে বার করার পর তাকে প্রশ্ন করো কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করো, তাহলেই তুমি কি পেয়ে যাবে? তাহলে তুমি পেয়ে যাবে সাবজেক্ট। তারপর তুমি ভার্বকে আবার প্রশ্ন করো কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করো। এটা কাকে দিয়ে যদি বলি, কাকে দিয়ে প্রশ্ন করে যদি একটা বলি কিরকম ভাবে অবজেক্ট পাওয়া যায়, দেখো, মাস্টার মশাই আমাদের পড়ান। তাহলে পড়ানোটা হচ্ছে, দেখো তোমার কাছে ভার্ব, কে পড়াই? মাস্টার মশাই পড়াই, সাবজেক্ট। কাকে পড়াই? আমাদেরকে পড়াই, অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেল, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেল। বাংলাতে বলছি, বাংলাতে বললে তোমাদের বুঝতে সুবিধা হবে, তারপর আমরা ইংরেজিটা দেখবো। আগে বাংলায় বললে অবশ্যই বুঝতে সুবিধা হবে। ভার্বকে খুঁজো, ভার্বকে খোঁজার পর তাকে প্রশ্ন করো, প্রশ্ন করলে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে যাবে। অর্থাৎ বাংলাতে তোমরা যদি কেউ ক্রিয়াপদ বা ক্রিয়ার চ্যাপ্টার ভালো করে পড়েছো, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, তাহলে তোমাদের কাছে এগুলো জলভাত। যারা সকর্মক ক্রিয়া জানো, মানে ট্রান্সলেটিভ ভার্ব, যেটা ইংরেজিতে বলা হয় ট্রান্সলেটিভ ভার্ব, সকর্মক ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়ার কর্ম আছে, যেমন এই ক্রিয়াটার কর্ম রয়েছে, যে পড়ানো, এই পড়ানোটার কর্ম আছে, অবজেক্ট পেয়েছি মানে কর্ম আছে, তাহলে এটাকে কি বলবো? এটাকে বলবো ট্রান্সলেটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া মানে যে ক্রিয়ার কর্ম থাকে না, আমি যদি বলি আমি খাই, কি খাই আমি বলছি না, মানে কর্ম নেই, তাহলে এটাকে বলবো অকর্মক ক্রিয়া। আরেকটা হয় দ্বিকর্মক ক্রিয়া। কি রকম? যদি এই সেন্টেন্সটাকে আমি বলতাম মাস্টার মশাই আমাদের ইংরেজি পড়ান, মাস্টার মশাই আমাদের ইংরেজি পড়ান, তখন আমরা এটাতে আবার ডবল অবজেক্ট পেয়ে যাব। কি রকম ভাবে ডবল অবজেক্ট পাচ্ছি? দেখো, এটা হচ্ছে ভার্ব, কি পড়ান? ইংরেজি পড়ান, অবজেক্ট ওয়ান পেয়ে গেলাম। কাকে পড়ান? আমাদেরকে পড়ান, অবজেক্ট টু পেয়ে গেলাম। দেখো একটা ভার্বেরই দুটো অবজেক্ট পেলাম। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া বা ডবল অবজেক্ট, যেটাকে বলা হয় সেটা হচ্ছে এটা। এবার আমরা জানবো যে ভয়েসকে কয় ভাগে ভাগ করা যায় বা ভয়েস কত প্রকারের। ভয়েস মূলত তিন রকমের আছে। এখনই কেউ কেউ বলবে স্যার ভুল বলছেন, ভয়েস দু রকমের, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আমরা পড়েছি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস ছাড়াও আরেক প্রকারের ভয়েস আছে, সেই ভয়েসটা সম্বন্ধে হয়তো অনেকেরই জানা নেই। যারা জানো না তারা এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে, আর যাদের জানা আছে তাদের কাছে রিভাইজ হয়ে যাবে। চলো আমরা দেখে নিই যে কি কি ভয়েস আছে। ভয়েস তিন রকমের। কি কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আরেকটা হচ্ছে কোয়াজি প্যাসিভ। কথাটা কি? কোয়াজি, প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে হবে, নট কোয়াসি, কোয়াসি নয়, ভুল উচ্চারণ, কোয়াজি, কোয়াজি প্যাসিভ। কোয়াজি প্যাসিভ জিনিসটা কি আমরা জানবো, খুব ভালোভাবে জানবো যে কোয়াজি প্যাসিভ জিনিসটা কি। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, আর এটা হচ্ছে কোয়াজি প্যাসিভ। প্রথমে জানবো যে অ্যাক্টিভ ভয়েসটা কি জিনিস। অ্যাক্টিভ, অ্যাক্টিভ কথাটার মানেই বুঝতে পারছো যে সক্রিয়। বলে না ফেসবুকে অ্যাক্টিভ আছে বা সোশ্যাল ওয়ার্কে সে অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ ছেলে। অ্যাক্টিভ কথাটার মানে হচ্ছে যখন কর্তা কোনো কাজ সরাসরি করে, কর্তা কাজটা যখন সরাসরি করবে, অর্থাৎ কর্তা যখন কাজটা নিজে করবে, নিজে হাতে যখন কর্তা কাজটা করবে, কর্তা যখন কাজটা নিজে হাতে করবে, তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কর্তৃবাচ্য। কি বলা হয়? কর্তৃবাচ্য। বাংলাটা কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েসের কর্তৃবাচ্য। অর্থাৎ যখন কর্তা একটা বাক্যে প্রাধান্য পাবে, একটা বাক্যে যখন কর্তাকে প্রাধান্য দেওয়া হবে বা গুরুত্ব দেওয়া হবে, তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। কি রকম? যেমন আই প্লে
ফুটবল। তাহলে দেখো এখানে ভার্ব কে প্লে, খেলাটা হচ্ছে ভার্ব, খেলার কাজটা কে করছে? সাবজেক্ট করছে। দেখো সেন্টেন্সের প্রথমে যে বসে, দেখবে একটা স্কুলের ফার্স্ট বেঞ্চে যে বসে তাকে দেখবে গুরুত্ব দেওয়া হয়। ওই জন্য দেখবে ছোটবেলাতে ফার্স্ট বেঞ্চে বসার জন্য মারপিটও হতো, তাকে মাস্টার মশাইরা সবসময় গুরুত্ব দেয়, চক টেনে দেয়, ডাস্টার টেনে দেয়, এটা একটু বোর্ডে লিখে দেয়, গুরুত্ব দেওয়া হয় যারা সামনে বসে। তাহলে সেন্টেন্সের সামনে কে বসেছে? সাবজেক্ট বসেছে। সেন্টেন্সের সামনে সাবজেক্ট বসেছে মানে সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যখন সাবজেক্টকে গুরুত্ব দেওয়া হয় তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ কর্তা সরাসরি কাজটা কি করছে? সেন্টেন্সে সম্পন্ন করছে। দ্বিতীয় প্রকার যেটা আছে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ, প্যাসিভ কথাটার মানে হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয় আর নিষ্ক্রিয়, এখানে কর্তা কি হয়ে যাবে? কর্তা নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ কর্তার দ্বারা কাজটা করা হবে বা কাজটা কর্তার উপর চাপিয়ে দেওয়া হবে। মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু কি হবে? কর্তার উপর কাজটা চাপিয়ে দেওয়া হবে। কি রকম? এখানে কি হবে? কর্তার দ্বারা কাজটা হবে। তাহলে প্যাসিভ ভয়েস কাকে বলে? না, যে ভয়েসে কর্তার দ্বারা কাজ করা হয়, কর্তার দ্বারা কাজটা হবে। এর বাংলা হচ্ছে কর্মবাচ্য, বাংলাতে বলা হয় কর্মবাচ্য। কর্মবাচ্য নামেই বুঝতে পারছো, কর্মবাচ্য অর্থাৎ যে বাক্যে কর্মকে প্রাধান্য দেওয়া হয়, কর্ম মানে আমরা ইংরেজিতে পড়লাম অবজেক্টকে প্রাধান্য দেওয়া হবে, তাকে বলা হবে প্যাসিভ ভয়েস। কি রকম? যদি কথাটা বলি, ফুটবল ইজ প্লেড বাই মি। তাহলে ফুটবলটা যে খেলছে সে বাবু বসেছে সবার শেষে, সে কোথায় বসেছে? সবার শেষে বসেছে। আর যাকে খেলা হচ্ছে অর্থাৎ কর্মটিকে, কর্মটি এই যে সাবজেক্ট ভার্ব, কি খেলি? ফুটবল খেলি। কি দিয়ে প্রশ্ন করলাম আমরা একটু আগে জানলাম, কি পাওয়া যায়? অবজেক্ট পাওয়া যায়। তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো ভার্বের আগে কে বসেছে? অবজেক্ট বসেছে। আমি কি বললাম? সেন্টেন্সের প্রথমে যে বসে তাকে গুরুত্ব দেওয়া হয়। সেন্টেন্সের প্রথমে কে বসেছে? ফুটবল বসেছে, অবজেক্ট বসেছে। তাহলে যে সেন্টেন্সে অবজেক্ট গুরুত্ব পাবে তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। আশা করি বুঝতে পারলাম। চলো এবার আমরা জেনে নিই যে কোয়াজি প্যাসিভ জিনিসটা কি। কোয়াজি প্যাসিভ, কোয়াজি প্যাসিভ, কিউ ইউ এ এস আই, কোয়াজি প্যাসিভ, পি এ এস এস আই ভি ই। নামটা শুনে হয়তো অনেকে ভয় পেয়ে যাচ্ছে, কিছুই নেই। কোয়াজি, এই কোয়াজি কথাটার মানে কি? কোয়াজি কথাটার মানে হলো অলমোস্ট বা প্রায়। এই কোয়াজি কথাটার মানে আমরা বলতে পারি অলমোস্ট প্যাসিভ। অলমোস্ট বলি না, আমি অলমোস্ট পৌঁছে গিয়েছিলাম, প্রায় পৌঁছে গিয়েছিলাম, প্রায় মানে প্রায় প্যাসিভ। কথাটা হচ্ছে প্রায় প্যাসিভ, মানে যেন মনে হয় এটা প্যাসিভ, দেখে মনে হচ্ছে প্যাসিভ কিন্তু নয়, দেখে মনে হয় প্যাসিভ কিন্তু নয় সেটা। এই অলমোস্ট কথার মানে হচ্ছে প্রায় বা যেন মনে হয়, দেখে মনে হওয়া, দেখে মনে হচ্ছে প্যাসিভ, সেইটাকে বলা হচ্ছে কোয়াজি প্যাসিভ। অর্থাৎ কোয়াজি প্যাসিভ আমরা কি বলতে পারি? মানে হচ্ছে কোয়াজি প্যাসিভ হচ্ছে এমন একটা বাক্যের গঠন যেটা দেখতে অ্যাক্টিভের মতো, মানে গঠনগত দিক দিয়ে অ্যাক্টিভ, দেখতে অ্যাক্টিভ, কিন্তু যখন ওটার মানে করব বা অর্থ দেখব তখন সেটা হয়ে যাবে প্যাসিভ। বুঝতে পারলাম না? এটা হচ্ছে গঠনগত দিক দিয়ে, এটা গঠনগত দিক দিয়ে কি বললাম বা স্ট্রাকচারালি বললাম অ্যাক্টিভের মতো, গঠনটা অ্যাক্টিভের মতো, কিন্তু এটা মিনিং যখন করতে যাবো, যখন অর্থ দেখতে যাবো তখন সেটা হয়ে যাবে কিসের মতো? প্যাসিভের মতো। তাই বলা হচ্ছে প্রায় প্যাসিভ। যদি বলা হয় কোয়াজি প্যাসিভ কাকে বলে, তুমি কি বলবে? বলবে কোয়াজি প্যাসিভ হলো এমন একটা বাক্যের গঠন যেটা স্ট্রাকচারালি দিক দিয়ে অ্যাক্টিভ ভয়েসের মতো বা অ্যাক্টিভের মতো, এবং সেটা যখন মানে করব, যখন অর্থ দেখব তখন সেটা হচ্ছে প্যাসিভের মতো। এটাকেই বলা হয় কোয়াজি প্যাসিভ। বুঝতে পারলে না? যতক্ষণ না এক্সাম্পল দেওয়া হবে ততক্ষণ বুঝতেও পারবে না। এক্সাম্পল দেখি। এক্সাম্পল যদি বলি, দ্য বুক রিডস ওয়েল। বলি রাইস সেলস চিপ। যদি বলি হানি টেস্টস সুইট। যদি বলি গ্রাফস টেস্টস সোর। দেখো এতগুলো এক্সাম্পল দিলাম,
এতগুলো এক্সাম্পল দিলাম, কি কি এক্সাম্পল দিয়েছি দেখো, বাট এক্সাম্পল গুলো দেখো। দ্য বুক রিডস ওয়েল, রিডসটা ভার্ব, সেলসটা ভার্ব, টেস্টটা ভার্ব। দেখো দ্য বুক রিডস ওয়েল মানে বইটি বইটি পড়তে ভালো, বইটি পড়তে ভালো বা বইটি পড়ে খুব ভালো লাগে, বইটি পড়তে ভালো। রাইস সেলস চিপ মানে চাল সস্তায় বিক্রি হয়। হানি টেস্ট সুইট মানে মধু খেতে মিষ্টি। গ্রেপস টেস্ট সোর আঙ্গুর খেতে টক। দেখো এখানে ভার্ব রয়েছে, ভার্বের আগে একটা করে কি রয়েছে, সাবজেক্ট রয়েছে। এবার তোমার এগুলোকে দেখে মনে হতে পারে যে এগুলো অবজেক্ট, তোমার এগুলোকে দেখে মনে হতে পারে এগুলো অবজেক্ট, কিন্তু এগুলো অবজেক্ট একটাও নয়। কেন নয় স্যার? তুমি নিজেই দেখো, বুঝতে পারবে। বইটি পড়তে ভালো, দেখো বই তো নিজে নিজেই নিজেকে পড়ে না, যে বইটা নিজে নিজেকে পড়ে বলবে এই আমি পড়তে ভালো হবে, কখনো সম্ভব? হানি তো নিজেই নিজেকে খেয়ে কখনো বলে না যে আমি মিষ্টি রেখেতে, কেউ না কেউ তো তাকে টেস্ট করছে, তারপরে তো বলা হচ্ছে যে হানিটা সুইট। কেউ না কেউ তো বইটা পড়েছে, তবেই তো বলা হচ্ছে যে বইটা পড়তে ভালো। চাল সস্তায় বিক্রি হয়, চাল তো নিজেই নিজেকে সস্তায় বিক্রি করে দেয় না, চালকে তো কেউ না কেউ তো বিক্রি করছে, কেউ না কেউ তো চালকে কি করছে, বিক্রি করছে। তাহলে যে সাবজেক্ট অর্থাৎ যে কর্তা, সে কর্তা এখানে ঊর্ধ্ব রয়েছে। দেখো হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি। মধু 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 বলতে কোনো সেই আমাদের পাড়ার ছেলেটির নাম মধু সেই মধু নয়, মধু হচ্ছে জানো তোমরা হানি, যেটা মৌচাক থেকে পাওয়া যায়। সেই মধু নিজেই কি খেয়ে বলতে পারে যে আমি মিষ্টি, বা গ্রাস নিজে নিজেকে খেয়ে বলতে পারে আমি টক। কেউ না কেউ কোনো না কোনো ব্যক্তি তো সেটাকে কি করবে, টেস্ট করবে, তারপর বলবে যে এটা মিষ্টি বা টক। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো যে টেস্ট করছে বা যে বইটা পড়ছে বা যে চালটা বিক্রি করছে সে কিন্তু নেই, অর্থাৎ এখানে কর্তাটা কি আছে, প্যাসিভ আছে, নিষ্ক্রিয় আছে। কিন্তু দেখতে দেখো কিসের মতো, অ্যাক্টিভের মতো। সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট আছে ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব সাবজেক্ট ভার্ব। সাবজেক্ট ভার্ব আমরা কোথায় বলবো, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট গুরুত্ব পাই, এখানে দেখো সাবজেক্ট রয়েছে। তাহলে গঠনগত স্ট্রাকচারালি দিক দিয়ে কি হলো, অ্যাক্টিভের মতো হলো। কিন্তু তুমি মানে করতে যাও, দেখো প্যাসিভের মতো, কর্তা নেই, কর্তা নেই। কে কর্তা এখানে, গ্রাস টেস্ট সোর আঙ্গুর খেতে টক। আঙ্গুর নিজেই খেয়ে কি কখনো বলে দিতে পারে আমি টক? কেউ না কেউ তো আঙ্গুরটা খেয়েছে, তাহলে যে খেয়েছে সাবজেক্ট নেই। তাহলে অর্থের দিক দিয়ে দেখে বোঝা গেল যে এটা হচ্ছে প্যাসিভ, কিন্তু স্ট্রাকচারালি গঠনগত দিক দিয়ে এটা কিন্তু অ্যাক্টিভের মতো কাজ করছে। দেখো সাবজেক্ট ভার্ব পেয়েছি, সাবজেক্ট ভার্ব পেয়েছি, সাবজেক্ট ভার্ব পেয়েছি। এবার তোমাদের অনেকের দেখে এগুলোকে মনে হতে পারে যে স্যার এগুলো অবজেক্ট, এগুলো কিন্তু অবজেক্ট নয়, এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। এগুলোকে কি বলে, কমপ্লিমেন্ট বলে, মনে রাখবো কমপ্লিমেন্ট বলে। কি বলে, কমপ্লিমেন্ট। কি বলে, এগুলোকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট জিনিসটা আবার কি, কমপ্লিমেন্ট দেখবে, কমপ্লিমেন্ট শুনতে আমাদের ভালো লাগে বা আমরা অনেককে কমপ্লিমেন্ট দিও। কোন বিয়ে বাড়িতে খেতে গেছো, খাবারটা ভালো হয়েছে, কমপ্লিমেন্ট দাও, বা খাবারটা বেশ সুন্দর হয়েছে। খাবারটা তো নিজে নিজে সুন্দর হয় না, কেউ না কেউ তো খাবারটা বানিয়েছে, তাই না? তাহলে আমরা বলি খাবারটা সুন্দর হয়েছে, ওয়াজিব আসিফ বললে তুমি ওটা, কারণ খাবার নিজে নিজে সুন্দর হয় না, কেউ না কেউ খাবারটা বানিয়েছে। তাহলে যে বানিয়েছে সে তাকে তো বলছি না আমরা। তাহলে তুমি গঠনগত দিক দিয়ে কি বললে, ওটাকে অ্যাক্টিভ বললে, কিন্তু মানে যখন করতে তখন সেটা হয়ে যাচ্ছে প্যাসিভ। তাহলে তুমি কমপ্লিমেন্ট দিলে যে খাবারটা সুন্দর হয়েছে। কোনো কাউকে কমপ্লিমেন্ট দিলে দেখবে তার শুনতে ভালো লাগে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে কেমন, কেমনটা যদি তুমি বলো কাউকে, সে কেমনটা বললে তার সেটা শুনতে অবশ্যই ভালো লাগে, তোমারও ভালো লাগবে, কারোর শুনতে তারও ভালো লাগবে। দেখো এই কমপ্লিমেন্টের কাজটা কে করে, ইংরেজিতে অ্যাডজেক্টিভ করে। নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বা কমপ্লিমেন্টের কাজটা কি করে, অ্যাডজেক্টিভ করে। সুতরাং এগুলোকে আমরা কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বলবো। কি বলবো, কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বলবো। বুকটা পড়তে কি রকম না, পড়তে কেমন, ওয়েল। কেমনটা সবসময় কে বোঝায়, অ্যাডজেক্টিভ বোঝায়, কেমনটা বোঝাবে অ্যাডজেক্টিভ। রাইসটা কেমন বিক্রি হয় না, সস্তায় বিক্রি হয়। হানিটা কেমন না, সুইট। গ্রাপসটা কেমন না, সোর টক। তাহলে কেমনটা যে বোঝাবে তাকে কি বলা হয়, তাকে বলা হয় কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ বলা হয়। সুতরাং এগুলো কিন্তু অবজেক্ট নয়। বুঝতে পারলাম? তাহলে স্ট্রাকচারালি দিক দিয়ে কোয়াজি প্যাসিভ হচ্ছে অ্যাক্টিভের মতো, কিন্তু যখন মানে করতে যাবে সেটা কি হয়ে যাবে, প্যাসিভের মতো। তাহলে আমরা কি দেখতে পেলাম, এই উদাহরণগুলোতে আমরা দেখতে পেলাম কি রয়েছে, কমপ্লিমেন্ট রয়েছে, কমপ্লিমেন্ট রয়েছে। আবার কিছু কিছু এক্সাম্পল রয়েছে যেগুলো তো কমপ্লিমেন্ট থাকে না। চলো সেগুলো জেনে নেওয়া যাক। দেখো দা হাউস ইজ বিল্ডিং,
এই কথাটিতে দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, মানে ঘরটি তৈরি হচ্ছে। এবার তুমি আমাকে বলো, ঘর তো নিজে নিজে কখনো তৈরি হয় না, কেউ না কেউ তো ঘরটা তৈরি করছে। তাহলে মানেটা তুমি যখন দেখতে পাবে, দেখবে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসের যে কর্তা সেটা নেই, কর্তা নিষ্ক্রিয় হয়ে গেছে, কর্তা প্যাসিভ হয়ে গেছে। কিন্তু তুমি স্ট্রাকচারটি দেখো, দ্য হাউস ইজ বিল্ডিং, দ্য হাউসটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট বসেছে, ভার্বের আগে সাবজেক্টে কে বসতে পারে, অ্যাক্টিভ ভয়েসে বসে, সাবজেক্ট গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ গঠনগত দিক দিয়ে এটা কি দেখতে পেলে, অ্যাক্টিভের মতো। কিন্তু এটি দেখো, যে বাড়িটি বানাচ্ছে সে কিন্তু নেই, অর্থাৎ কর্তাটি নেই, অর্থাৎ প্যাসিভ হয়ে গেছে। মানে যখন করতে হবে তখন সেটা কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে। আর এটাতে কি নেই, এটাতে কোনো কমপ্লিমেন্ট নেই, মানে বাড়িটা কেমন ওটাতে যেমন আগে দেখলাম যে মধুটা কেমন বা আঙ্গুরটা কেমন বা বইটা কেমন, এখানে দেখো বাড়িটা কেমন সেটা কিন্তু বিল্ডিং কথাটা বোঝাচ্ছে না। বা যদি বলি দ্য বুক ইজ প্রিন্টিং, PRINTING, দ্য বুক ইজ প্রিন্টিং, কি বইটিকে ছাপানো হচ্ছে, দ্য বুক ইজ প্রিন্টিং। দেখো সাবজেক্ট ভার্ব, বইটা তো নিজে নিজে ছাপানো, নিজে নিজেই তো নিজেকে ছাপাতে পারে না, কেউ না কেউ তো ছাপাচ্ছে, সে নেই, প্যাসিভ হয়ে গেছে। সুতরাং এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা একটা কোয়াজি প্যাসিভের এক্সাম্পল। কিসের এক্সাম্পল, কোয়াজি প্যাসিভ। আশা করব কোয়াজি প্যাসিভটা কি তোমাদের বুঝতে অসুবিধা নেই। এটা দেখো কমপ্লিমেন্ট নেই, দ্য বুক ইজ প্রিন্টিং, কমপ্লিমেন্ট নেই, কমপ্লিমেন্টটা বলা নেই। তোমাদের যখন ভয়েস চেঞ্জ করতে হবে, যখন ভয়েস চেঞ্জ তোমাদেরকে করতে হবে, পরিবর্তন করতে হবে, তোমাদেরকে কি করতে হবে, এই অ্যাক্টিভে থাকলে সেটাকে প্যাসিভে করতে হবে, বা প্যাসিভে থাকলে সেটাকে কিসে করতে হবে, অ্যাক্টিভে করতে হবে। আবার কিছু কিছু সেন্টেন্স তোমাদের কোয়াজি প্যাসিভে দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে গিয়ে তোমাদের মাথা ঘুরে যাবে। তুমি যদি কোয়াজি প্যাসিভ সম্বন্ধে তোমার যদি আইডিয়া না থাকে, যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু তুমি কোয়াজি প্যাসিভের ভয়েস চেঞ্জ কখনোই করতে পারবে না। কোয়াজি প্যাসিভ জিনিসটা কি জানিয়ে দিলাম, কোয়াজি প্যাসিভের কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমরা পরবর্তীতে শিখবো। এবং দেখবে জলের মতো সহজ, তোমার যদি এই কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যায়, আগে অ্যাক্টিভ ভয়েস কোনটা তুমি যদি চোখে দেখে চিনতে পারো, তুমি যদি প্যাসিভ ভয়েস চোখে দেখে চিনতে পারো, তুমি যদি কোয়াজি প্যাসিভ চোখে দেখে চিনতে পারো, তোমার কাছে ভয়েস চেঞ্জ করাটা কোনো ব্যাপারই থাকবে না। আশা করবো এবার তোমরা সেন্টেন্স দেখলেই চিনতে পারবে কোনটা অ্যাক্টিভ, কোনটা প্যাসিভ, আর কোনটা কোয়াজি প্যাসিভ। যখন দেখবে ভার্বের আগে সাবজেক্ট রয়েছে, তার মানে বুঝতে পারবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কর্তা সরাসরি কাজটা সম্পন্ন করছে, কর্তা রয়েছে এবং কাজটা সম্পন্ন করছে। যখন দেখবে ভার্বের আগে কে রয়েছে, ভার্বের আগে অবজেক্ট রয়েছে, অর্থাৎ কর্ম গুরুত্ব পাচ্ছে, তখন তাকে কি বলবে, প্যাসিভ বলবে। আর যখন দেখবে যে সেন্টেন্সে স্ট্রাকচারালি কি রয়েছে, অ্যাক্টিভ রয়েছে, কিন্তু যে কাজটা করছে তাকে বলা নেই, তখন সেটাকে বুঝে নেবে যে সেটা হচ্ছে কোয়াজি প্যাসিভ। বুঝতে পারলাম? তাহলে আমাদেরকে ভয়েস চেঞ্জ করার আগে এই ধাপগুলো জানতে হবে, ভয়েস কি, ভয়েস কয় প্রকার, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে। এবার হচ্ছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েস পরিবর্তন। ভয়েস পরিবর্তন করতে গেলে তোমাকে যে যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে, দেখো অনেকে হয়তো বলবে যে ভয়েস চেঞ্জ কোনো ব্যাপারই না, তুমি চুটকি মেরে করে দেবে, তোমাকে ভুল বোঝাচ্ছে, তো তোমাকে ভুল পথে চালিত করছে। কোনোদিনই চুটকি মেরে ভয়েস চেঞ্জ করা যায় না। ইংরেজি ল্যাঙ্গুয়েজটা শেখাটা অতটাও সহজ নয় বাবু। তোমাকে ইংরেজি একটা শেখাটা একটা সাধনার জিনিস। তুমি কখনো এই 10 দিনে ইংরেজি শিখিয়ে দেবো, 15 দিনে ইংরেজি শিখিয়ে দেবো, 1 মাসে তোমাকে ইংরেজি রপ্ত করিয়ে দেবো, বিভিন্ন চ্যানেলে থাকবে বা বিভিন্ন বইয়ের উপর থাকবে যে 2 মাসে ইংলিশ, 2 মাসে ইংলিশ শেখাটা তো সহজ, 2 মাসে ইংলিশ শিখিয়ে দেবে, ভুল বলছে তোমাকে, কোনোদিনও শেখাটা সম্ভব নয়। আর তোমাকে কেউ যদি বলে যে ভয়েস চেঞ্জ তোমাকে তুড়ি মেরে শিখিয়ে দেবে, পারবে না। যে ভয়েস চেঞ্জ জানতে গেলে তোমাকে তার আগের কিছু স্টেপ জানতে হবে। যেমন মাংস রান্না করতে গেলে তোমাকে মাংসটা এনে দিলে মাংস রান্না হয়ে যায় না, মাংস রান্নার আগের অনেক কিছু প্রসেস থাকে, তারপরে মাংস রান্না হয়, শুধু মাংসটা এনে দিলে হয় না। ঠিক একই রকমের ভয়েস চেঞ্জে শুধুমাত্র ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটা খুলে দিলে ভয়েস চেঞ্জ নয়, তার আগের কিছু জিনিস সম্বন্ধে তোমাকে জ্ঞান থাকতে হবে। কি রকম, তোমাকে কাইন্ডস অফ ভয়েস জানতে হবে, অর্থাৎ ভয়েস কত প্রকারের। আমরা এই মাত্র দেখলাম অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াজি প্যাসিভ ভয়েস, এটা তোমরা জেনে গেলে। তোমাকে জানতে হবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি বলে দিলাম, আলোচনা করলাম এই ভিডিওতে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি। তোমাকে জানতে হবে কাইন্ডস অফ সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের প্রকারভেদ, কত রকমের বাক্য আছে। আমরা জানি 5 রকমের বাক্য আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। তোমরা যদি সেন্টেন্সের প্রকারভেদ না জেনে থাকো, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকারের, যে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তোমাকে জানতে হবে অবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন অর্থাৎ আইটা কিভাবে, আইটা যে মি হয়, হিটা যে হিম হয়, সিটা যে হার হয়, এগুলো সম্বন্ধে তোমাকে জ্ঞান থাকতে হবে। তোমাকে জানতে হবে টেন্স, যেটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, তোমাকে টেন্স জানতে হবে। তুমি সেন্টেন্সটা কোন টেন্সে আছে না জানলে তুমি কখনো যে প্যাসিভের যে অক্সিলারি ভার্বটা প্রয়োজন হয় সেটা কোন টেন্সে পরিবর্তন হবে তুমি কোনোদিনই করতে পারবে না। সুতরাং তোমাকে টেন্স সম্বন্ধে কম বেশি ধারণা থাকতেই হবে।
আর তোমাকে কি জানতে হবে? তোমাকে জানতে হবে কনজুগেশন অফ ভার্বস। কনজুগেশন অফ ভার্বস কথাটার মানে কি? মানে হচ্ছে ভার্বের যে রূপান্তর, ভার্বের রূপান্তর মানে আমরা যেটাকে বলি V1, V2, V3, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। এই V3 ফর্মটা তোমাকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবশ্যই জানতে হবে। তোমাকে এই বাকি 5টা জিনিস আমি চোখের নিমিষে শিখিয়ে দেবো। যেমন দেখলে যে কাইন্ডস অফ ভয়েস, ভয়েস কত রকমের আছে তুমি জানো, তুমি সাবজেক্ট বা অবজেক্ট বলতে পারবে, তুমি কাইন্ডস অফ সেন্টেন্স বলতে পারবে, তুমি অবজেক্ট প্রনাউনগুলো মুখস্থ করে নিয়ে বলতে পারবে। টেন্স, টেন্স তোমাকে কিভাবে চিনতে হবে আমি ভয়েস চেঞ্জ করাতে করাতেই শিখিয়ে দেবো, আশা করবো অসুবিধা হবে না। কিন্তু এই কনজুগেশন অফ ভার্বস অর্থাৎ ভার্বের রূপান্তর, ভার্বের রূপান্তর মানে হচ্ছে গো, ওয়েন্ট, গান, give, gave, given, take, took, taken, buy, bought, bought, come, came, come। আবার কিছু কিছু ভার্ব আছে যেগুলো পরিবর্তনই হয় না, যেমন পুট, 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 শার্ট, 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 কাট, কাট, কাট। এই যে কিছু ভার্ব রয়েছে যাদের পরিবর্তনই হয় না, এগুলো তোমাকে কিন্তু কেউ শিখিয়ে দেবে না। কি করতে হবে স্যার? তাহলে তোমাকে মুখস্থ করতে হবে। এগুলোকে মুখস্থ করলে কোনো নিয়ম নেই, বাধা ধরা নিয়ম নেই যে যেটাতে তুমি শিখে যাবে। এটা তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। তুমি ডেলি যদি 7টা করেও টার্গেট রাখো, তাহলে তোমার 1 মাসে প্রায় 210টা ভার মুখস্থ হয়ে যাবে। ডেলি 7টা করে ভার তোমাকে মুখস্থ করতে হবে, ডেলি 7টা করে ভার। 7টা করে না পারো তুমি ডেলি কি করো? 5টা করে করো, 150টা মুখস্থ হবে 1 মাসে। টার্গেট রাখতে হবে। তুমি 2 মাসে 300টা মুখস্থ হয়ে যাবে। 300টা ভার স্টকে রাখলে এনাফ। যে কোনো গ্রামার বই নাও, ভার্বের চ্যাপ্টার গুলো, এখানে দেখো কনজুগেশন অফ ভার্ব দেওয়া রয়েছে, ভার্বের যে ট্রান্সফরমেশন গুলো V1 থেকে V2, V2 থেকে V3 মুখস্থ করে নাও। তুমি তুমি এই 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 জায়গাটা তুমি যদি না জানো, একটা সেন্টেন্সের পাস্ট পার্টিসিপল তুমি যদি না জানো, ভার্বে যদি পাস্ট পার্টিসিপল না জানো, তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না। সে তোমাকে যে যতই বলুক যে 2 মিনিটে ভয়েস চেঞ্জ শিখে দেবে, তুমি কোনোদিনও পারবে না। তুমি পরীক্ষার ফলে গিয়ে তোমার মাথায় হাত হয়ে যাবে, কারণ তুমি কি জানো না? তুমি এই ভার্বের থার্ড ফর্মটাই জানো না। তাহলে তুমি কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করবে? তুমি করতে পারবে না। তুমি বাকি সবটা করে দেবে, কিন্তু তোমার ওই ভার্বের থার্ড ফর্ম জায়গাটা তোমার ফাঁকা রয়ে যাবে। তোমাকে লোককে জিজ্ঞাসা করতে হবে যে এটা থার্ড ফর্মটা কি হবে বা এটার পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে। সুতরাং কারুর দিকে না তাকিয়ে নিজের দিকে দেখো, মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, হাতে সময় আছে, মুখস্থ করে নাও। বিশেষ করে এগুলো যারা মাধ্যমিক দেবে, যারা উচ্চ মাধ্যমিক দেবে বা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, তাদের কাছে ভয়েস চেঞ্জের কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আমরা ভয়েস চেঞ্জের আগে যে যে বিষয়বস্তুগুলো জানা দরকার সমস্ত কিছুটাই এই ভিডিওতে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে এই ভয়েস চেঞ্জের আমরা হয়তো 3-4টে ক্লাস লাগবে, পুরোটা একদম কমপ্লিট করব, কম্প্যাক্ট, যেটার পর তোমার আর কারোর দিকে তাকাতে হবে না, তুমি নিজেই ভয়েস চেঞ্জ করতে পারবে। যে কোনো টাইপের দেখ, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো টাইপের, বা যদি মঙ্গল গ্রহ থেকেও ভয়েস চেঞ্জ দেও তাও তাহলে তুমি করতে পারবে। যদি তোমার চাঁদ থেকেও ভয়েস চেঞ্জ আসে, তুমি তাও সেটাকে কি করতে পারবে? ফিল আপ করতে পারবে। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, যদি ধারণা ক্লিয়ার থাকে। ধারণা ক্লিয়ার নেই, তুমি গুটি কয়েক মুখস্থ করে গেছো, তোমার কিন্তু সীমাবদ্ধ হয়ে যাবে ওইটুকুর মধ্যে। সুতরাং ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ না হয়ে নিজেকে ভাস্ট এরিয়াতে প্রিপেয়ার করো। আশা করবো তোমরা ভিডিওটা বুঝতে পারলে। আমরা পরবর্তী ভিডিওতে ভয়েস চেঞ্জের যে নিয়ম সেগুলো নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসবো। তার আগে এই জিনিসগুলোকে খুব ভালোভাবে দেখে নাও।